হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশেই শেখ হাসিনার পতনের পরে যেসব কাজ হয়েছিল এর মধ্যে একটা হচ্ছে আয়নাঘর উন্মোচন, এবং আয়নাঘর উন্মোচনের পর বাইরে একটু আগে পরে বেশ কিছু পরিচালক ঘোষণা দিয়েছিল যে আয়নাঘর নিয়ে বা বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনা নিয়ে তারা নাটক বা সিনেমা তৈরি করে ফেলবেন, এবং সেই কাজ মাবরুর রশিদ বান্না তার নাটকে করে ফেলেছেন। অর্থাৎ তিনি নাস্তা নামক একটি টেলিফিল্ম দিয়ে আয়নাঘরের একটি ঘটনাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি নর্মালি মাবরুর রশিদ বান্নার কাজ তেমন দেখি না, কিন্তু এই নাটকটা পিনাকি ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বড় বড় জনপ্রিয় ব্যক্তি তাদের ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন। তারপরে মনে হলো যে না, নাটকটা দেখি, এবং আমি আমার অনুভূতিটা শেয়ার করি যে আমার কাছে কেমন লাগলো। তো নর্মালি আগে আমি কথা বলি যে আসলে এটা কেমন ছিল সে সম্পর্কে বলবো যে এটা আসলে প্লটটা কী ছিল। প্লটটা স্বাভাবিকভাবে আমরা জানি যে এটা আয়নাঘর নিয়ে, যেহেতু সেটার ঘটনা আয়নাঘর কেন্দ্রিক। যে এখানে দেখিয়েছে একজন স্টুডেন্ট যে মূলত টিউশনি করে তার দিন গুজরান করে, দরিদ্র ফ্যামিলির লোক। সে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিত তার ফেসবুক পেজের মধ্যে বা তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে, এবং সেটাকে কেন্দ্র করে এক সময় তাকে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীরা তুলে নিয়ে যায় এবং তাকে এক জায়গায় নিখোঁজভাবে রেখে দেয় এবং তাকে প্রচুর টর্চার করে। এবং এই ঘটনাটা ঘটে 2022 সালে, এবং সে 2024-এর শেষের দিকে এসে সে রিলিজ হয়, এবং তখন সে আবার তার ফ্যামিলির সাথে মিলিত হয়। এই হচ্ছে মূলত প্লটটা, এবং সেই প্লটটা মূলত একক চরিত্র বিশিষ্ট। বাকি যারা রয়েছে তারা আসলে এই ছোট ছোট অংশে যেরকম কাজ করে না, এরকম 2-4 মিনিটের কাজের মতন সেই রকম কাজ করেছে। অর্থাৎ এখানে লিড ক্যারেক্টার শুধুমাত্র আরশ খানি, আর এর সাথে শেষের দিকে এসে যারা মূলত গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে এখানে থাকে, এর মধ্যে একজন আসে পুলিশের গোয়েন্দা, সেও মূলত অল্প কয়েকটা ডায়লগ দেয়। সুতরাং বলবো যে বাকি যারা রয়েছে তারা তাদের জায়গা থেকে ভালো করেছে, কিন্তু তাদের আসলে তেমন এফেক্ট নাই চরিত্রের মধ্যে। আর চরিত্রগুলো এফেক্ট না পড়ার কারণ হচ্ছে এটার আসলে স্ক্রিন পেজে লিখছে, সেটা আসলে ভালো হয়নি। কেননা মনে হয়েছে যে আনারি হাতের লেখা। আমি আনারি হাত বলছি, বাংলাদেশে মাবরুর রশিদ বান্না বেশ ভালো পরিচালক এবং তার নাটক বাংলাদেশে প্রচুর মানুষ দেখে। তারপরে আমি এই জন্য এরকম বলছি যে আসলে দেখেন, মানুষে এটা নিয়ে এখন এই আবেগে ভাসবে, বা পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই নাটকটা নিয়ে প্রশংসা করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনারা যারা রেগুলার নাটক দেখেন বা আমরা যারা রেগুলার নাটক সিনেমা বা বিভিন্ন কিছু দেখি, তারা তো দুইটা জিনিস আমরা দেখি নর্মালি। এক হচ্ছে যে আমাকে প্রচুর এন্টারটেইন দিবে, মানে মাস ফিল্মের মতন, সেটা নাটক হোক অথবা সিনেমা হোক। আর না হয় কি রিয়েলিটি নির্ভর নাটক সিনেমা দিবে, যেখানে আমরা রিয়েল ব্যাপারটা ওই রিয়েলভাবেই ফেস করতে পারবো বা আমাদেরকে ইমোশনালি টাচ করবে। এটা নতুন পরিচালক হওয়া, পুরাতন পরিচালক হওয়া বিষয় না। বিষয় হচ্ছে আপনি কীভাবে সেটা উপস্থাপন করছেন। যেমন এই যে শঙ্কর দাশগুপ্ত, সে তার প্রথম ওয়েব ফিল্ম গুটি দেখেন কত ভালো কাজ করেছে, অথচ এটা তার প্রথম কাজ ছিল। আবার সিনেমার ক্ষেত্রে প্রিয় মালতী তার প্রথম সিনেমা ছিল, সেটাতেও সে অনেক ভালো কাজ করেছে, প্রশংসিত হয়েছে বিভিন্ন জায়গায়, কারণ এটা স্ক্রিন প্লে ভালো। আর এই যে এই নাটকটা নাস্তা, দৈর্ঘ্য প্রায় 1.5 ঘন্টা, সেই 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টায় দেখিয়েছে সে বিভিন্ন জায়গায় টিউশনি পড়াচ্ছে এবং সেখান থেকে কী তারা নাস্তা দিচ্ছে। আর এই যে এক বাড়িতে এক রকমের নাস্তা দিবে, অনেকে দিবেই না। এই যে ঘটনাগুলো, এই 1.5 ঘন্টার নাটকের মধ্যে 1 ঘন্টায় এগুলো দেখানোর কোনো মানে আছে আমার হিসেবে নাই। অনেক বিষয় আছে যে অনেক সিনেমা নাটকের মধ্যে যে স্টোরি বা স্ক্রিন প্লে দিয়ে যে প্লটটা, সেটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য একটা ওয়ার্ল্ড বিল্ড করে, কিন্তু এখানে তো আর ওই রকম কিছু না। এখানে শুধু জাস্ট নাস্তা দেখিয়েছে, এক বাড়ি থেকে এক রকমের নাস্তা দেয়, এটা দিতেই পারে। এটা নিয়ে আমি আরও 6 ঘন্টার একটা মানে এপিসোড বানাতে পারবো এরকম, যে এক বাড়িতে এক দিচ্ছে, আমি 100টা ফ্যামিলি দেখালে এই 100 মিনিট চলে যাবে। এটা আসলে প্লট বিল্ডিং না, এগুলা 5 মিনিটে 10 মিনিটে দেখিয়ে শেষ করে দিতে পারতো। যে কারণে স্ক্রিন প্লে আমার কাছে কি দুর্বল লেগেছে। আর এছাড়া তারা যেহেতু ভালো ক্যামেরা নিয়ে কাজ করে, এডিটিংও মোটামুটি ভালো, যে কারণে সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল সেগুলোও কি মোটামুটি ভালো করেছে। আর এগুলোর বেশিরভাগ সিনে যেহেতু বিভিন্ন ধরনের বাসাবাড়ির ভিতরে, যে কারণে এখানে ভিজুয়াল নিয়ে তো কাজ করার কিছু ছিল না, তবে যতটুকু করেছে ভালো দেখাচ্ছে। আর ভিজুয়ালের সাথে সাথে সাউন্ড নিয়ে যতটুকু কাজ করেছে, যে আমরা শোনার সময় আমরা ফিল করতে পারার মতন ওই সাউন্ডগুলো দিয়েছে, যে কারণে যারা নাটক সিনেমা মূলত কম দেখে, এদের অনেকে আবার এই নাটকের শেষে কমেন্টে লিখেছে যে এই নাটক দেখে বা শেষের 40 মিনিট আধা ঘন্টা দেখে চোখে পানি চলে এসেছে। এটা মূলত তারা এই ধরনের নাটক বা রিয়েলিটি কম দেখে, অথবা আবেগে খুব বশীভূত হয়ে আছে, অথবা এটার সাথে কোনো কারণে কানেক্টেড হয়ে আছে, যে কারণে এই ধরনের যে কোনো কিছু দেখলেই কি ইমোশনালি টাচ হয়ে যাবে। এই ধরনের লোকেরা অবশ্য এটা নিয়ে বেশি আবেগে হয়ে যেতে পারে। আর সাউন্ডও যেহেতু ভালো, সেটা ইমোশনালি মোটামুটি টাচ করবে।
তবে এটা নিয়ে যদি আমি মেসেজের কথা বলি যে এটা মেসেজ কি দিচ্ছে আসলে, তাহলে মেসেজ কিছু দিচ্ছে না, জাস্ট আমাদেরকে দেখাচ্ছে বা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে কি শেখ হাসিনার সময়ে, বিশেষত শেষের সময়ে মানুষকে কিভাবে ধরে ধরে নিয়ে যেত এবং নিয়ে গুম করে ফেলত। এখানে যদিও দেখা যাচ্ছে যে একজন ছাত্রকে নিয়ে গুম করে ফেলেছে, মূলত তার টার্গেট তো আর ছাত্ররা ছিল না, ছিল হচ্ছে যে যারা রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান সিনিয়র রাজনীতিবিদ, যারা শেখ হাসিনাকে টক্কর দিতে পারে এরকম, বাকিদেরকে কিন্তু জাস্ট মেরে আহত করে ছেড়ে দিত। এখন সবশেষে আমি যদি বলি এটার আসলে স্ট্রং পয়েন্ট কী কী আর উইক পয়েন্ট কী কী, সেটা আমি নিয়ে বলবো যে এটা স্ট্রং পয়েন্ট হচ্ছে যে এটা যে টপিকে করা, যে আয়নাগরকে নিয়ে কেন্দ্র করা, বাংলাদেশের সম্ভবত এটা প্রথম নাটক, অন্যরা এখনো মুক্তি দেয়নি। এই যে টপিকটা সেটা কিন্তু একটা সেন্সিটিভ টপিক হিসেবে এটা একটা গুরুত্বপূর্ণ এবং ভালো দেখার মতন। তারপরে হচ্ছে যে এটা আসলে আমাদেরকে যে ওই সময়ে অর্থাৎ শেখ হাসিনার স্বৈরাচারীর সময়ে যে দেশপ্রেমের সময়টা ছিল, সেই সময়ে ছাত্ররাও কী ধরনের একটা দেশপ্রেমের বোধ ফিল করতো। তারপরে হচ্ছে যে সেই সময় হলের মধ্যে থাকলেই যে মানুষ লিক করতে হতো, এই ব্যাপারটা আমাদের সামনে এনেছে। সব মিলিয়ে সেই সময়কার যে পরিবেশটা সেটা কি ছোট আকারে পরিচালক দেখা গেছেন, এটা কি একটা বড় পজিটিভ সাইড এগুলা। আর নেগেটিভ সাইড হচ্ছে যে শেখ হাসিনার আমলে যারা গুম হতো এরা মূলত হচ্ছে যারা বড় বড় রাজনীতিবিদ প্রজ্ঞাবান এরা, আর যারা ছাত্র বা এরকম এরা কি গুম হতো না, এরা হয় আহত হতো অথবা হত্যার শিকার হতো। এদেরকে নিয়ে এরকম বছর বছর ধরে রেখে দিত না, বছর ধরে রেখে দিত কাদের, যাদেরকে শেখ হাসিনা রিস্কি মনে করতো, তার চেয়ার নিয়ে টান দিয়ে দিবে এরকম মনে করতো। তারপরে হচ্ছে যে এটার একটা বড় পয়েন্ট, যেটা উইক পয়েন্ট হিসেবে বড় পয়েন্ট, সেটা হচ্ছে যে দেখেন যারা মূলত ছাত্র এবং প্রচুর সাহসী, হ্যাঁ মানে দেশের পক্ষে কথা বলবে, সে এই আক্রমণের শিকার হওয়ার একটা চান্স থাকার পরেও তারা মূলত হচ্ছে কোনো না কোনো একটা রাজনৈতিকভাবে দলের সাথে সম্পৃক্ত থাকে। না হয় একা একা এত বড় ফাইট দিত না, কারণ সে কোন ভরসায় দিবে যে আমাকে জেলে নিয়ে গেলে কে আনবে, অথবা আমাকে যদি কেউ আক্রমণ করে এখান থেকে কে ছাড়বে, সেরকম ছাড়াবার একটা সুযোগ থাকার জন্য কি তারা অন্তত হলেও হালকাভাবে হলেও কি কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকে। আরেকটা হচ্ছে যারা জাস্ট নর্মাল বা সাধারণ ছাত্র কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, তাদের এত বড় সাহস হবে না। আর এই যে ক্যারেক্টারটা আরাশ খানে করেছে, সেখানে সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, রাজনৈতিক দলের নাম শুনলে সে মাথা গরম হয়ে যাচ্ছে, আবার একজন রাজনৈতিক নেতাকে সে টাকা দেওয়ার জন্য আরেকজনের কাছ থেকে সে ভিক্ষা চেয়ে নিয়ে আসছে। হ্যাঁ, তার মানে কি সে এই যে রাজনৈতিক দলের নাম শুনলে মাথা গরম হয়ে যাচ্ছে, এটা তার এক ধরনের চরিত্র। আবার এই রাজনৈতিক দলের নেতাকে ভিক্ষা চেয়ে নিয়ে আসছে টাকা দেওয়ার জন্য, সেটা কি আরেক ধরনের চরিত্র। আবার সেই লোকে এসে ফেসবুকে পোস্ট দিচ্ছে দেশবিরোধী কথা বলে যে না আমার দেশকে আমি এরকম করি ওই রকম করি, এটা আসলে তার চরিত্রের সাথে যায় না। এক একটা এক এক রকম চরিত্র, তার চরিত্রের মধ্যেই আইরনি তৈরি হয়ে যায়। আর আরেকটা হচ্ছে যে সে যেহেতু কোনো দল করে না, ওই একলা একলা ফাইট দেওয়ার মতন তার সাহস থাকবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে সে যদি অনেক টাকাওয়ালার ছেলে হতো তাহলে একটা কথা ছিল যে কি সে ওই টাকার জোরে অনেক সাহস দেখিয়েছে, তার বাপ নাই মা গরিব, সেই হিসাবে সে কোন ভরসা এরকম ফাইট দিবে যে আবার রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত হয় না। সুতরাং নাটকের উইক পয়েন্টগুলো কি বেশি মারাত্মক। সেই হিসাবে এই নাটকটা যদিও বর্তমানে রিলিজ হওয়ার কারণে বেশ কিছু মানুষ দেখবে, কিন্তু এটা যখন অন্যান্য আরও ভালো নাটক চলে আসবে যেগুলা আরও সুন্দর করে গোছানো, সেগুলো আর আসলে মানুষ দেখবে না। কারণ মানুষ তো রিয়েলিটি নির্ভর নাটক দেখলে ওই রকম ক্যারেক্টারে চাইবে, ওই রকম প্লট চাইবে, ওই রকম একটা মানুষ দেখার জন্য একটা বানিয়ে দিলাম যে কোনো কিছু ওইটাই দেখে ফেলবে, এটাই হয় না। এটা দেখবে অল্প সময়, এরপরে শেষ, এরপরে একটা ভালো নাটক আসবে, এই নাটকের কথা সবাই ভুলে যাবে, তখন এটার উল্টা নিন্দাচারীও মানুষ করতে পারে। সেই কারণে পার্সোনালি যদি আমি বলি নাটকটা আমার কাছে কি খুবই একটা দুর্বল নাটক মনে হয়েছে। আর ওভারঅল নাটক নিয়ে বলবো যে আপনারা যদি ভালো ভালো নাটক সিনেমা দেখার অভ্যাস থাকে তাহলে থাকুক, এই নাটক দেখার দরকার নেই। আপনারা ভালো নাটকের জন্য অপেক্ষা করেন, আরও ভালো নাটক সিনেমা আসবে এসব নিয়ে। এই ছিল আমার কথা। আর আপনারা ভালো ভালো নাটক সিনেমার নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং সিনেমার রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।